ময়মনসিংহের সদর উপজেলার বেগুনবাড়ি কোকিল গ্রাম। তবে এই গ্রামে কোকিলের কুহু কুহু ডাক খুব একটা শোনা যায় না এখন, কিন্তু ঘোড়ার ডাক অথবা ঘোড়ার ছুটে চলার শব্দের সাথে বেশ পরিচিত হয়েছে গ্রামের সবাই। কারণ শরীফুল ইসলাম সঞ্জু নামে এক যুবক এই গ্রামে গড়ে তুলেছেন ঘোড়ার খামার। আমি শরীফুল ইসলাম সঞ্জু। আমি ময়মনসিংহ বেগুনবাড়ি সঞ্জু হর্স ফার্ম থেকে বলছি। আমার যে ফার্মটি দেখতে পাচ্ছেন, আমি 2014 সাল থেকে ঘোড়া পালন শুরু করি। তখন আমি একটি ঘোড়া দিয়ে ঘোড়া পালতাম, কিন্তু বাংলাদেশের যে আবহাওয়া, ওয়েদার, বাংলাদেশে তেমন হাইট কোয়ালিটি ঘোড়া তখন ছিল না। আমরা দুই বেলা খাবার দিই। সকালে প্রথমত গোড়াগুলাকে আমরা পরিষ্কার করি, গোড়ার রুমগুলা পরিষ্কার করি। পরিষ্কার করার পরে আমরা বুটের ছোলা, ধানের কোড়া, গমের ভুসি, কাঁচা ঘাস এবং খড় এগুলো মিক্সড করে অল্প পানি দিয়ে আমরা মিক্সড করে দিই। এটা সকালে আমরা 7টার দিকে দিয়ে দিই। 7, 8, 9, 10টা পর্যন্ত তারা খাবারগুলো খায়। ছোটবেলা থেকেই ঘোড়দৌড় বা রেস খেলা খুব ভালো লাগতো শরীফুল ইসলাম সঞ্জুর। আর এই কারণে 2007 সালে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়ে মায়ের কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে একটি ঘোড়া কিনে শুরু করেন রেস খেলা। তবে কয়েকদিন পর হঠাৎ তার সেই প্রিয় ঘোড়াটি অসুস্থ হয়ে মারা যায়। এতে সঞ্জু মর্মাহত হলেও স্বপ্ন তাকে আরও বড় কিছু করার আত্মবিশ্বাস যোগায়। বিভিন্ন জাতের 10টি বিদেশি ঘোড়া নিয়ে খামার স্থাপন করে তাক লাগিয়ে দিয়েছেন এই যুবক। একটি ঘোড়া আমি 2-3 বছর যাবৎ আমি ট্রাই করি। তারপরে যে আমার মনে একটা হলো যে বাইরে থেকে যদি ভালো ঘোড়া কালেকশন করতে পারি, উন্নত মানের ভালো ব্রিড, ভালো জাতের ঘোড়া যদি আমি বাংলাদেশে নিয়ে আসতে পারি, কিংবা ব্রিডিং করে ভালো বাচ্চা উৎপন্ন করতে পারি, এটার একটা মার্কেট, এটার একটা বাজার, এটার একটা চাহিদা অলরেডি বাংলাদেশে চলে আসছে। এটা যে শৌখিনতা, মনের একটা আনন্দ, এগুলো মন মানসিকতার ব্যাপারে অনেক লোকজন এগুলো নেয়। এগুলো আরামসে বাংলাদেশ মার্কেট থেকে 3 থেকে 5 লাখ টাকা এর ভিতরে সেল আছে। এটা হলো মারোয়ারি ব্রিডের একটি ঘোড়া। আপনি মারোয়ারি ঘোড়ার যে বৈশিষ্ট্যগুলো, এই কান দেখলে আপনি বুঝতে পারেন কানগুলো একদম লাভের মতো লাগানো। এটা ফুল ব্ল্যাক মারোয়ারি। এর হাইট আছে 61 ইঞ্চি হাইট। এই ঘোড়াটা আমার রাজস্থান থেকে আনানো। ফুল ব্ল্যাক, এই রেসের ঘোড়া, খুব ভালো রাইড করে। আর এর বয়স হলো 4 দাঁত বয়স, 3.5 বছর এইজ চলতেছে এর। ঘোড়া আপনি উন্নত বিশ্বে দেখবেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতে হর্স রেস হয়, রাইডিং স্কুল আছে, হর্স একাডেমি আছে। এখানে বিভিন্ন বাচ্চারা ঘোড়া রাইড করে, ছেলেরা রাইড করে। বাংলাদেশে ইতিমধ্যে ঢাকাতে অলরেডি একটা স্কুল চালু হয়েছে এবং আমাদের একটি কার্যক্রম চলতেছে। এইগুলার ডিমান্ড আছে এবং ইয়াং যারা আছে, ইয়াং ছেলেরা এবং ইয়াং মেয়েরা এই ঘোড়া রাইডিংয়ের প্রতি তাদের ইন্টারেস্ট অনেক বেশি এবং তারা ঘোড়া চালাইতে আগ্রহী এবং অনেক মজা পায়। প্রতিদিনই এলাকাবাসী ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে লোকজন আসছে এই ঘোড়ার খামার দেখতে এবং ঘোড়া কিনতে। তরুণ উদ্যোক্তা শরীফুল ইসলাম সঞ্জু জানান, দেশের চাহিদা মিটিয়ে ঘোড়া বিদেশেও রপ্তানি করা সম্ভব। এক্ষেত্রে দরকার সরকারি সহযোগিতা। গভর্নমেন্ট
গভর্নমেন্ট যদি আমাদেরকে হেল্প করে, বিভিন্ন সব দিক দিয়ে যদি আমাদেরকে হেল্প করে, আমরা এই জায়গা থেকে ভালো মানের বাচ্চা উৎপন্ন করে সারা বাংলাদেশে আমরা ছড়াইয়ে দিতে চাই। এবং গভর্নমেন্টের যে বিভিন্ন জায়গায় ঘোড়াগুলো ইউজ হয়, এই জায়গাগুলোয় আমরা শরিক থাকতে চাই, যাতে আমাদের বাংলাদেশ থেকে উৎপন্ন করে আমরা বাংলাদেশ থেকে ব্যবহার করতে পারি এবং বাইরে থেকে যাতে না আনতে হয়। আর বেসিক্যালি ঘোড়াকে আমরা প্রত্যেক দিন গোসল করাই না, গোসল করানো দরকারও নেই, আমরা সপ্তাহে একদিন গোসল করাই, কিন্তু প্রত্যেক দিন আমরা ঘোড়াগুলোকে ম্যাসেজ করাই, গ্রোমিং, এর ফলে ব্লাড সার্কুলেশন ভালো থাকে। ঘোড়ার খামার একটি সম্ভাবনাময় খাত বাংলাদেশের জন্য। পিওর ব্রিড হর্স হয়, তার অনেক দাম। বাংলাদেশে ঘোড়ার খামার যদি লাভজনক করতে হয় তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে যে ঘোড়া পালন পদ্ধতি কী। কারণ ঘোড়া তো সাধারণত রেসিং পারপাজেই বেশি ব্যবহার করে বা পরিবহনের পারপাজেও ব্যবহার করে। তো আমি মনে করি এটা একটি সম্ভাবনাময় খাত। ঘোড়ার ফার্ম করা বাংলাদেশে একটি সম্ভাবনাময় খাত, এটি করাই যেতে পারে। দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বিশেষ দেশ 24-এর ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। আপনারা দেখছেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বিশেষ দেশ 24। বিরতির আগে জানছিলাম ঘোড়ার খামারে স্বপ্ন পূরণের গল্প। এবার জানবো গাড়ল পালনে কিভাবে ঘুরছে ভাগ্যের চাকা। গাড়ল ভেড়ার একটি উন্নত জাত। এই ভেড়া আকারে বড় হয়, ওজনেও বাড়ে দ্রুত। এর মাংস সুস্বাদু, পুষ্টিকর ও চর্বি কম। দেশের প্রত্যন্ত অঞ্চলে গাড়লের খামার খুলেছে সম্ভাবনার নতুন দুয়ার। অরিজিনাল গাড়ল আমাদের আমরা পুষতেছি মন করেন যে এই 15 বছর। এর বাচ্চা সর্বনিম্ন আপনার বেশি 8,000, 10,000, 15,000, 20,000, 25,000 পর্যন্ত বাচ্চা আমরা বিক্রি করি। এই 10 বছরে আমি প্রায় 10 লক্ষ টাকা ভেড়া গাড়ল বিক্রি করেছি। এখনও প্রায় 10 লক্ষ টাকা ভেড়া আমার গাড়ল আছে। তো এটি খুব ভালো লাভবান, লাভ অনেক, খরচ কম, সীমিত খরচ, মানে মাঠে রাখলে মোটামুটি চলে যায়। লাভজনক ভালোই আছে। তো একটা বাচ্চা 8,000, 7,000, 9,000, 10,000 করে বিক্রি হয়। খরচ খুব সীমিত, হালকা পাতলা খাতি দিতে হয় আর ওই মাঠে রেখে হয়ে যায়। খার কোনো খাবার দেওয়া হয় না, বাড়ি এই মেরাগুলো একটু ডাকলি একটু ভুট্টে মুট্টে দিই, তাছাড়া কিন্তু দিইনি। চাকরির পেছনে না ছুটে শিক্ষিত বেকার তরুণদের অনেকেই এখন গড়ে তুলছেন গাড়লের খামার। অল্প দিনেই মিলছে সফলতাও। দেশে গাড়ল পালনের অপার সম্ভাবনা রয়েছে বলে জানান উদ্যোক্তারা। দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখতে পারে এই খামার। মানুষ যদি 2টা করে পোষে, 1 বছর পোষার পরেই মোটামুটি তাতে তার অনেক ডেভেলপ হবে।
আর যারা বেকার যুবক আছে তারা চেষ্টা করে এগুলো করার জন্যে বা তারা উদ্যোগ নেয়, তারা আমার মনে হয় বেশি ভালো হবে আর কি। পাড়ার পাশে তারা কিনেছে, তাদের খুব উন্নত হয়েছে, যে এই গাড়ল বেশি তারা অনেক কিছু করেছে আমার চোখের সামনে, যে এই চেষ্টা আমি করব। তাদের লাইফ টাইমে শুধু হচ্ছে ভ্যাকসিন, কৃমির ডোজ এবং হচ্ছে পিপিআর, এই দুইটা দিলে রোগ প্রতিরোধ করা সম্ভব। লাভজনক হচ্ছে এটা ফাস্টার গ্রোথ, অর্থাৎ অনেক কম সময় এটা বেশি গ্রোথ দেয়। কৃষি বিভাগ বলছে গাড়ল সব পরিবেশে মানিয়ে নিতে পারে, এদের রোগ ব্যাধি অনেক কম, এজন্য গাড়ল পালন অনেক সহজ। সংশ্লিষ্টদের আশা সরকারি সহযোগিতা পেলে দিন দিন বৃদ্ধি পাবে গাড়ল পালন। গাড়ল চাষ করে আমাদের এখানে প্রাণী মানুষের চাহিদা যেমন পূরণ হচ্ছে, তেমনি বেকার যুবক এবং মহিলারা এর মাধ্যমে একটা আয়ের উৎস হচ্ছে, এবং বিশেষ করে বিদেশ ফেরত কিছু বেকার যুবক যাদের দ্বারা আসলে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গবেষণা প্লাস আমাদের যে কৃষকদের অভিজ্ঞতার আলোকে এটা বলা যায় আবহাওয়ার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতেও এরা ভালো সম্ভাবনাময়, অত্যন্ত টেকসই একটা প্রজাতি। সুতরাং এখানে আমরা এটাকে সম্ভাবনা দেখছি। দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বিশেষ দেশ 24-এ আবারও নিচ্ছে বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতি শেষে আবারও স্বাগত জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বিশেষ দেশ 24-এ। সাপ শব্দটা শুনলে ভয়ে গা কেমন ছমছম দিয়ে ওঠে, আর চলতে ফিরতে কেউ যদি সাপের মুখে পড়ে যায় তাহলে তো ভোঁ দৌড়। কিন্তু সেই ভয়কেই জয় করার প্রতিজ্ঞা করেছেন একদল যুবক। তারা স্বপ্ন দেখছেন সাপ নিয়ে, গড়ে তুলেছেন সাপের খামার। আমাদের সাপের খামারে 5টা প্রজাতির সাপ আছে, মূলত কিং কোবরা, তারপর রাসেল ভাইপার, নাজা কেউতিয়া এবং পাইথন। এই সাপগুলো মূলত আমাদের এখানে আছে। আমরা মূলত এক সময় এক ধরনের খাবার আমাদের সিজনাল অনুযায়ী খাওয়াইতে, যখন বেশি শীত থেকে তখন মূলত ইঁদুর খাওয়াই, তা নাহলে সাপগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে।
যখন বৃষ্টিকাল থাকে তখন আমরা মূলত অ্যাভেলেবেল ব্যাঙ পাই, সেই ব্যাঙগুলো সংরক্ষণ করি এবং সাপকে খাওয়াই আমরা। এবং কিছু সাপ আছে শুধু ও সাপই খায়, যেটা কিনকোবরা সাপ, ওদেরকে সাপই খাওয়াইতে হয়। যেমন রাসেল ভাইপার, ওদেরকে ইঁদুর খাওয়াইতে হয়। এরা আবার অনেক সময় দেখা যাচ্ছে মাছ খায়। তবে আমাদের জন্য এখন মাছ খুবই সংকট, আমাদের মাছ চাষের দরকার আছে, কিন্তু এটা সম্ভব না। তাই আমাদের রাসেল ভাইপার সাপ একেবারেই কম, দুই একটা সাপ আমরা লালন পালন করি সাপ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করার জন্য। দেশে বেশ কয়েকটি সাপের খামার গড়ে উঠলেও রয়েছে নানা প্রতিকূলতা। খামার শুরুর পর সরকারের পক্ষ থেকে সাপের বিষ রপ্তানির উদ্যোগ গ্রহণ করার কথা শুনেই অনুপ্রাণিত হন অনেকে, কিন্তু সরকারি অনুমোদন না পাওয়ায় বিষ উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রমে যেতে পারছেন না তারা। তাদের দাবি, সাপের বিষের মাধ্যমে ঔষধ শিল্পে গবেষণার নতুন দ্বার উন্মোচিত হবে। সাপের বিষ মূলত ক্যান্সারের কেমোথেরাপি তৈরি করা হয়। তারপর যেটা হলো নিউরোটক্সিন দ্বারা, হিমোটক্সিন হলো আপনার রাসেল ভাইপার সাপ, এদের মূলত উচ্চ রক্তচাপ। এখন বাংলাদেশে অ্যাভেলেবেল মানুষেরই হাই প্রেশার থাকে, তাই মূলত এদের জন্য এই ঔষধ তৈরি করা হয় মূলত হিমোটক্সিন দ্বারা। এবং বিভিন্ন ধরনের ঔষধ তৈরি, যেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ভালো বলতে পারবে। মানুষের প্রাণ রক্ষায় যে ভূমিকা সাপের বিষ ভূমিকা রাখে, এইটা আমরা একসময় জানতাম না। এখন মনে হয় আমি মনে করি সাপ আমাদের জাতীয় সম্পদ এবং এটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এখন আধুনিক আমাদের দেশে আমাদের প্রত্যেকটা উপজেলাতেই প্রায় অ্যান্টি ভেনম সরবরাহ করা হয়েছে। মানুষ কামড় দেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে সাথে সাথে যদি কেউ নিতে পারে, তাহলে যে অ্যান্টি ভেনমটা দেওয়া হয়, সেই অ্যান্টি ভেনম সাপের বিষ থেকেই তৈরি হয়। এই যখন পরিস্থিতি, তখন প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে গড়ে উঠছে সাপের খামার। এটি বেশ ভালো এবং সম্ভাবনাময় শিল্প। সাপের বিষের পাশাপাশি চামড়া এবং পূর্ণাঙ্গ সাপও বিদেশে রপ্তানি করা যায়, কিন্তু রপ্তানিমুখী পণ্যের তালিকায় সাপের চামড়া, বিষ এসব নেই। তবে তালিকাভুক্ত হলে এ শিল্পের উপর গুরুত্ব দেবে সরকার। এটার নাম হচ্ছে খোয়া গোখরা। এর সায়েন্টিফিক নাম নাজা নাজা। এর ইংরেজি নাম হচ্ছে স্প্যাকটিকল কোবরা। বিশেষ করে যখন এই সাপের বাইট হয়, কামড় হয়, তখন এটা মানুষের যে নার্ভাল সিস্টেম, সেই নার্ভাল সিস্টেমটাকে ড্যামেজ করে ব্লাডে যাওয়ার পরে। এবং এই সাপের বিষ দিয়ে জীবন রক্ষা করি এখন পর্যন্ত 42টা ওষুধ তৈরি হচ্ছে এবং আরও পাইপলাইনে আছে, যেগুলো প্রসেস চলছে এবং বিভিন্ন গবেষণা চলছে, যেগুলোর মাধ্যমে আরও বিভিন্ন ধরনের জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হবে।
জানতে চাচ্ছিলাম বাংলাদেশের এই সাপ চাষটির সম্ভাবনা কতটুকু আছে? যে বাংলাদেশের যে আবহাওয়া, এই আবহাওয়াতে সাপের খামার করা কিংবা সাপ চাষ করা কিন্তু খুবই উপযোগী একটা আবহাওয়া। এই আইন অনুযায়ী বাংলাদেশে ব্যক্তিগতভাবে কাউকে সাপের খামার করার অনুমতি আসলে দেওয়া হয় না। এখন যদি কেউ সাপের খামার করে, সে সাপের খামার করার কাছ থেকে সে কিন্তু সাপ থেকে বিষটা নিষ্কাশন করে, সেই বিষ যদি আমরা বিদেশে এক্সপোর্ট করি, তাহলে কিন্তু অনেক বৈদেশিক মুদ্রা আমরা উপার্জন করতে পারি। সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত নিউজ 24 দেশের ঈদ বিশেষ আয়োজন আজ এই পর্যন্ত। নতুন কোনো গল্পে দেখা হচ্ছে কাল, সে পর্যন্ত ভালো থাকুন।